এবার আসি আমি, কোন কোন সাম্প্রদায়িক শক্তির রটাচ্ছে, ধর্ম নিয়ে বিভাজন করছে, ধর্ম নিয়ে বিভেদ করছে। তাদের উদ্দেশ্যে বলি, ওয়াকফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি, আমরা করিনি। পরিষ্কার জেনে রাখুন, আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, রাজ্য সরকার কেসও চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। টুপির উপরে আর কত টুপি পড়াবেন দিদি? মুসলিম সমাজকে আর কত বোকা বানাবেন? প্রস্তাব পাস করেছি, কেস করেছি, তারপরে আমি থাকতে হাত দিতে দেব না। তো তাহলে এটা কি? এটা কি? 27/11/2025 সমস্ত ডিএমদেরকে একেবারে নবান্ন থেকে বলে দেওয়া হয় যে যেসব ওয়াকফ সম্পত্তি আছে সেই সব সম্পত্তির ডিটেলস এই যে পোর্টাল, কেন্দ্রীয় পোর্টাল, তার মধ্যে নথিভুক্ত করতে হবে। যারা মোতাওয়াল্লি আছেন তাদেরকে সেই কাজটা করতে হবে। সেই কাজ যাতে দ্রুত হয় সেই জন্য বিভিন্ন মিটিং, ওয়ার্কশপ সেগুলোকে অর্গানাইজ করতে হবে। এই সব বলে টলে যে নির্দেশ পাঠালেন, তাহলে এটা কিসের? পিবি সেলিম সই করেছেন 27/11/2025 সমস্ত ডিএমদের উদ্দেশ্যে এটা বলা হয়েছে যে সমস্ত প্রপার্টি নথিভুক্ত করতে হবে, কারণ 5 ডিসেম্বর হচ্ছে শেষ দিন। 5 ডিসেম্বর 2025 এটা হচ্ছে শেষ দিন। তো এর মধ্যে সব কাজ সম্পন্ন করতে হবে, নথিভুক্ত করতে হবে। এই যে একটা নির্দেশনামা বা অর্ডার নবান্ন থেকে, এটা যে করেছিলেন, তাহলে কেন করেছিলেন? একদিকে বলছেন আমি থাকতে কোনো সমস্যা হবে না, কেস করেছি, প্রস্তাব পাস করেছি এর বিরুদ্ধে, তাহলে আপনারাই কেন সমস্ত ডিএমদেরকে বলছেন যে যান, ব্যবস্থা নিন, প্রোগ্রাম অর্গানাইজ করুন, সচেতন করুন, যাতে করে 5 ডিসেম্বরের মধ্যে সমস্ত ওয়াকফ প্রপার্টি কেন্দ্রীয় যে পোর্টাল আছে তাতে নথিভুক্ত করা হয়? তাহলে কেন এই সব করলেন? 27 তারিখের নোটিশে কেন আমরা এইসব দেখতে পাচ্ছি? আর কত বোকা বানাবেন? একদিকে বলবেন এখানে আইনকে লাগু করতে দেব না, অন্যদিকে নোটিশ করে, বিজ্ঞপ্তি দিয়ে বা প্রোগ্রাম অর্গানাইজ করে আরও অ্যাওয়ারনেস বাড়িয়ে নাম নথিভুক্ত করার জন্যে ব্যবস্থা করবেন। আর কত টুপি পড়াবেন মুসলিমদেরকে? এমনিতেই তো মুসলমানরা অনেকে টুপি পরে থাকেন, আর কত টুপি পড়াবেন? নিজেই তো মেনে নিয়েছেন, নিজেই তো বলছেন যে নথিভুক্ত করতে হবে, আবার বলছেন কেস করেছি, প্রস্তাব পাস করেছি, আমি থাকতে কেউ নেবে না। কেন এইসব করছেন? কেন করছেন সেটা আমি বুঝতে পারছি। আমি জানি না দর্শক আপনারা কতটা কি বুঝতে পারছেন, বা আমার এই মুসলিম ভাইজানেরা কতটা কি বুঝতে পারছেন। আসলে দর্শক, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভ্যেস। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যেটা করেন, মানুষকে প্রথমে বিপদে ফেলে দেন, তারপর উনি সামনে গিয়ে দাঁড়ান যে আমি চলে এসেছি, আমি তোমাদেরকে বাঁচাবো। এটা হচ্ছে বিপদে ফেলে দেওয়া কেস। উনি ভালো করে জানেন যে কেন্দ্রের আইন পাশ হয়েছে, সুপ্রিম কোর্ট তাতে কোনো হস্তক্ষেপ করেনি এই আইনকে বাতিলের ব্যাপারটাতে। সুতরাং এটাকে মানতেই হবে, গোটা দেশকে মানতে হবে, সকলকেই। যখন ওই যে বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে সমস্ত প্রপার্টি নথিভুক্ত করতে হবে, না হলে সেটা ওয়াকফের বাইরে চলে যাবে। এটা দেশের আইন। প্রস্তাব পাস করে, রেজলিউশন পাস করে এগুলোকে আটকানো যায় না। এটা দেশের আইন, দেশের একটা সিস্টেম আছে। যদি পার্লামেন্টে পাস হয়ে যদি সেটা আইনে রূপান্তরিত হয়, সেটা গোটা দেশকে মানতে হবে। কোনো রাজ্য তার বিরুদ্ধে প্রস্তাব পাস করে তার অবস্থান ব্যক্ত করতে পারে, কিন্তু আইনকে মানবো না এটা করতে পারে না। এটা একটা ল, আইন।
এটা কোনো একটা প্রকল্প না যে আপনি করলেন না বা ঢিলেমি করলেন, এটা আইন, এটা মানতে হবে, এটা মানতে হবে, নতুন আইন এসছে, মানতে হবে। তো উনিও ভালো করে জানতেন যে এটা মানতে হবে। উনি কি করলেন বলুন তো? উনি যেটা করলেন, ঠিক শেষ দিকে এসে এটা বললেন, এমন একটা সময়ে বললেন, তার আগে মুসলিম সমাজের অনেকে বুঝতেই পারছিলেন না যে কি করব। বোঝার কথা না, উনি তো বলতেন না যে আমি দেখে নেবো, এখানে কিছু আইনকে চালু করতে দেবো না, কোনো কিছু করতে দেবো না, সম্পত্তি নিতে দেবো না, আমি সব দাঁড়িয়ে যাব। সেই জন্য অনেকে চুপচাপ বসেছিলেন। কেন্দ্রে আইন পাস হয়ে গেছে, 6 মাসের সময় দেওয়া হয়েছে, 5 ডিসেম্বর লাস্ট ডেট বলা হয়েছে, কিন্তু অনেকে শুনছিলেন না, দিদির প্রতি ভরসা করে চুপ করে বসেছিলেন। কিন্তু উনি 27 তারিখে এটা করেছেন, 5 তারিখে হচ্ছে লাস্ট ডেট। এমন একটা সময় করেছেন যার মধ্যে কখনো সমস্ত সম্পত্তি ওই পোর্টালে তোলা সম্ভব না। উনি কি করতে চাইলেন যে আমি শেষ মুহূর্তে এসে এটা করব, না হলে পুরোপুরি বাদ হয়ে গেলে তখন আমাকেই দোষারোপ করবে যে আপনি তো বললেন না, শব্দ বাদ হয়ে গেল, শব্দ চলে গেল খাতায়, তো আমি শেষ দিকে এসে এটা করব। তার মানে আমি আইনের ব্যাপারে তাছাড়া একেবারে মানা করে থাকাও যাবে না, অন্য প্রশ্ন তৈরি হবে। তো উনি কি করলেন, শেষ দিকে এসে মানলেন। মেনেছেন হয়তো মনে মনে, আগে থেকে জানতেন এটা মানতে হবে, কিন্তু শেষ দিকে এসে এটা বললেন। কিন্তু এমন একটা সময়ে বললেন, মোতোয়াল্লিরা সব বিপদে পড়ে গেলেন। এই সময়ের মধ্যে সমস্ত সম্পত্তি নথিভুক্ত করা সম্ভব না। এরপর কি হবে? এই যে সমস্ত সম্পত্তি নথিভুক্ত করা সম্ভব হবে না, এরপর কিন্তু ওই সম্পত্তিগুলো প্রশ্নের মুখে পড়ে যাবে। সুপ্রিম কোর্টে টাইম বৃদ্ধির জন্য আপিল করা হয়েছিল যে 5 ডিসেম্বর আছে, টাইমটা আরও বাড়াতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে না, হবে না, টাইম বৃদ্ধি হবে না, এর মধ্যেই করতে হবে। যদি না হয় তাহলে যে সমস্ত প্রপার্টি করা হবে, এই নথিভুক্ত করা যাবে না, তাদেরকে একটা ট্রায়ালের মধ্য দিয়ে আসতে হবে। যে ট্রাইব্যুনাল আছে সেখানে প্রমাণ করতে হবে কি প্রপার্টি না প্রপার্টি, আবার একটা সমস্যার মধ্য দিয়ে যেতে হবে, সমস্যার মধ্য দিয়ে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে। তো এটা তো বিপদে একেবারে পড়ে যাওয়ার মতো অবস্থা। যারা মুসলিম সমাজের মানুষ আছেন তারা জানেন, জানি না কথাটাকে বুঝছেন মন থেকে, সেটাও দেখতে হবে। এবার যেটা উনি করতে চাইছেন যে অনেক তো বাদ পড়ে যাবে, তো বাদ পড়ে গেলে তো নিয়ম অনুসারে তো ওই প্রপার্টি তো চলে যাবে 1 নম্বর খতিয়ানে চলে যাবে। তো এবার উনি দেখানোর চেষ্টা করবেন এত সম্পত্তি বাইরে, এই চলে যাবে, না নিতে দেবো না বলে রাস্তায় মিছিল করবেন, মিটিং করবেন, হৈ হৈ করবেন, রই করবেন। আর ওনার কথা শুনে কিছু লোক আরও লম্পঝম্প করবেন মুসলিম সমাজের। কিন্তু সহজ হবে না বিষয়টা। আইন যখন দেশে হয়ে গেছে, দেশ যখন এই আইনের এটার ব্যাপারে যখন একটা টাইম ফ্রেম করে দেওয়া হয়েছে, সেটা সকলকে মানতে হবে। না মানলে আইন ভঙ্গকারী হলে তার আইনি ব্যবস্থা হবে, আইনি সমস্যা, আইনি জট তৈরি হবে। তো উনি যেটা করতে চাইবেন, সেই জটটাকে নিয়ে রাজনীতি করবেন। এ তো সমস্যা হয়ে যাবে। তো এবার সেটাকে নিয়ে দেখবেন কত কি করবেন আমি জানি না, তার জন্য আবার কত কি ঘটনা ঘটবে আমাদের রাজ্যে। কারণ আমি একটা দেখছিলাম, সিদ্দিকুল্লাহ চৌধুরী উনি কিন্তু গতকালকেই একটা বক্তব্য রেখেছেন। এদিকে মুখ্যমন্ত্রী যে এভাবে ফাঁসালেন সেই নিয়ে কোনো কথা নেই, সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, উনি বলছেন ওটা মুখ্যমন্ত্রী বলবেন, আমি কি বলবো, সেই নিয়ে কোনো কথা নেই। এই যে ওয়াকফ আইন নিয়ে যেটা করলেন দিদিমণি, পুরো টুপি পরানো হয়েছে মুসলিম সমাজকে, টুপি পরিয়ে এক বিপদে ফেলে দেওয়া হয়েছে। এরপর তো সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি সত্যিই তার মিনিমাম দরদ থাকে মুসলিম সমাজের প্রতি, তার পলিটিক্যাল স্বার্থের বাইরে, তাহলে তার তো পদত্যাগ করা উচিত ছিল। যে দিদি আপনি এমন করলেন, আমি আর মুসলিম সমাজে মুখ দেখাতে পারছি না, এই পদে আমার থাকার আর কোনো যোগ্যতা নেই বা থাকতে চাই না, আমি পদত্যাগ করছি। ওর কিন্তু পদত্যাগ করা উচিত ছিল, উনি পদত্যাগ করেননি। যখন বলা হয়েছে বলেছেন যে যখন প্রশ্ন করা হয়েছে যে মুখ্যমন্ত্রী বললেন, আপনারা বললেন, তারপরে এখন মেনে নিচ্ছেন এই ব্যাপারটা, তো কি বলবেন? বললেন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন না, কালীঘাটে যান না। উনি আবার ঘুরিয়ে অন্যরকম কথা বলছেন। তো দর্শক, তারপর উনি একটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন গতকালকে। কি ইঙ্গিত দর্শক, সেটা আমি আপনাদেরকে একটু শোনাই। উনি ইঙ্গিতটা কী ধরনের দিয়েছেন, যেটা খুব আশঙ্কার। কি বলেছেন দর্শক একটু শুনুন, তারপরে ব্যাখ্যাতে আসছি। এখন কি হবে ভবিষ্যতে আমরা এখন আপনাদের বলতে পারবো। লড়াইটা কিন্তু খুব কঠিন আমাদের সামনে, তা হচ্ছে যে লড়াইটা কিভাবে হবে না হবে এই ব্যাখ্যাটা আজকে আমি দিতে চাচ্ছি। 5 তারিখ লাস্ট ডেট, শুক্রবার। ধরুন এখন পর্যন্ত 4000-এর মতো প্রপার্টি আপলোড করা সম্ভব গেছে, 83,000 প্লাস প্রপার্টি রয়েছে। এই প্রপার্টি গুলো 5 তারিখের মধ্যে যদি আপলোড না হয়, আমি বলে ভালো করে শুরু। কেউ যদি ধরুন এতে নথিভুক্ত বা রেজিস্ট্রেশন না করে, সে প্রপার্টি কিন্তু আর সেই ওয়াকফের বাইরে যাবে। ওয়াকফ ইজ ওয়াকফ,
কি হবে তখন আপনারা বুঝবেন। আমি কেন আপনাকে বলবো এখন আমরা ভবিষ্যতে কি করবো? সব অস্ত্র যদি আপনাদের দেখাবো তো আগামী কি দেখাবো? এটাই তো আতঙ্কের, যে অস্ত্র এখন কি দেখাবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী আগামী দিনে, যেগুলোকে এখন গোপন রাখছেন, জানি না কি হবে এর জেরে। বলছে নথিভুক্ত না হলেও ওয়াকফ প্রপার্টি আসবেন, দেখবেন কি হয়, দেখবেন কি হয়। হ্যাঁ, দিদিমণি অনেক লম্পচম্প করবেন। আরে কে কেন্দ্র থেকে জমি আনতে যাবে, নিতে যাবে? ওয়াকফ প্রপার্টির যদি তার আইডেন্টিটি মানে হারিয়ে ফেলে, তাহলে সেটা তো 1 নম্বর খতিয়ানে খাস হয়ে যাবে। তো এই দিদিমণি দেখবেন সেখানে অন্য কিছু করবেন, এই দিদিমণি করবেন, এই সরকারই করবে। বা ঘুরিয়ে বলতে পারেন যে মুসলিম সমাজকে টুপি পরিয়ে এই ওয়াকফ প্রপার্টি এখন সরকার, এই রাজ্য সরকার দিদির ছিনিয়ে নিতে চাইছেন, দিদি ছিনিয়ে নিতে চাইছেন। কারণ সরকারি জায়গায় এসে গেলে রাজ্য সরকার সেটাকে সরকারি জমি হিসেবে কাজে লাগাবে। সেখানে মোদি এসে কিছু করবেন না, রাজ্য সরকার সেগুলোকে সরকারি জমি হিসেবে কাজে লাগাবে, মানে দিদি কার্যত নিয়ে নেবেন। এটা মুসলিম সমাজ বুঝছেন না কীভাবে টুপিটা পড়াচ্ছেন দিদিমণি, কেমন ফাঁসিয়ে দিলেন। সেই মানলেন, যদি উনি সত্যি দেখাতে পারতেন ওনার কত ক্ষমতা আছে, সেই বলে যে আমি এখানে লাগু করতে দিলাম না, সেটা অন্য বিষয় ছিল, সেই মানলেন, সেই নথিভুক্ত করার কথা বললেন। এমন একটা সময় এসে বললেন যে সময়ের মধ্যে করা সম্ভব না। যখন সম্ভব না, উনি এখন পলিটিক্স করার জন্য ঘুঁটি সাজিয়ে রাখছেন যে কে নিতে দায় দেখবো, আমি তো হাত দেবো না, আমি কোথাও হাত দিনে কে নিতে দায় দেখবো। তার মানে কি আপনাকে বিপদে ফেলে দিলেন, আপনার সম্পত্তিগুলো প্রশ্নের মুখে পড়ে গেল, মানে ওয়াকফ প্রপার্টি প্রশ্নের মুখে পড়ে গেল। এবার উনি ওটাকে নিয়ে রাজনীতি করবেন, আমি আছি বাঁচাবো। আরে যদি বাঁচাবার ইচ্ছা থাকে তো আগে থেকে কেন পোটারে নাম তুলতে বললেন না? আরে 2 মাস আগে বললে তো বিষয়টা মিটে যেত, তো 1 মাস আগে বললেও তো বিষয়টা মিটে যেত। তো আপনাকে তো রাজনীতি করতে হতো না। এই যে আপনি এখন বলছেন আমি বাঁচাবো, আপনাকে এর সাথে বলতে হতো না। আসলে ওই যে আমি বাঁচাবো বলে ওনার ভোট বাঁচানোর চেষ্টা, ওনার পলিটিক্স মানে করার ইচ্ছে, সেই জন্যে। সুতরাং বুঝতে পারছেন তো ভাইজানেরা মুসলিম সমাজের, যে টুপির ওপরে টুপি পরিয়ে মুসলিম সমাজকে মানে অথই জলে ফেলে ওয়াকফ প্রপার্টি সংক্রান্ত ব্যাপারে এবার উনি সামনে এসে দাঁড়াতে চাইছেন, দেখো আমি তোমাদের বাঁচাবো। এই হচ্ছেন মমতা ব্যানার্জি। এর থেকে বিপজ্জনক খারাপ আর কেউ হতে পারেন? যে মানুষ কোনো মানুষকে বিপদে ফেলে তাকে বাঁচাতে এগিয়ে যান, তার থেকে শয়তান আর কেউ হতে পারেন? দর্শক বলুন তো। এমনি সমাজে একটা যে কোনো ভাবনা নিয়ে ভাবুন না। আপনাকে মানে আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আগুন নেভাতে আসছেন, তাকে কি বলবেন? মানুষ চিনতে হবে, মুসলিম সমাজকে চিনতে হবে এইসব। আর এই সব লোকেরা মুসলিম সমাজের নাম ভাঙিয়ে নিজের ফায়দা তুলছেন, নিজের স্বার্থ কায়েম করছেন। একটা মন্ত্রিত্ব দিয়ে রেখে দেওয়া হয়েছে, কি তার কাজ আজও বুঝলাম না। কিন্তু সমাজের জন্য, মুসলিম সমাজের জন্য ইনি বা ইনার সরকার কিছুই যে করেনি এটা নিশ্চিন্তে বলতে পারি। ফলে মানুষ কিন্তু চিনতে হবে মুসলিম সমাজকে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।